শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। চলমান অর্থনৈতিক সংকট ও শিল্প খাতের স্থবিরতা কাটাতে ৬০,০০০ কোটি টাকার এক বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে অভ্যুত্থান নয়, সন্ত্রাস হয়েছে। আওয়ামী এই ন্যারেটিভে নিজেই মদন যোগাচ্ছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। দেশের ৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু। একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার খবরে ফুঁসছে দেশ। মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এই নৃশংসতা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। শিল্প কারখানা খুলতে যাচ্ছে সরকার। ৬০,০০০ কোটি টাকার বিশাল বাজেট চলমান অর্থনৈতিক সংকট ও শিল্প খাতের স্থবিরতা কাটাতে ৬০,০০০ কোটি টাকার এক বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার ২৩ মে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এই তহবিলের বিস্তারিত তুলে ধরেন। জানানো হয়, এই প্যাকেজের আওতায় ৪১,০০০ কোটি টাকা যোগান দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯,০০০ কোটি টাকা পুনর্অর্থায়ন তহবিল হিসেবে দেবে বাংলাদেশ ব্যাংক। বন্ধ ও আংশিক চালু থাকা প্রায় ১,২০০টি কারখানা পুনরায় সচল করা, উৎপাদন বৃদ্ধি এবং ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিই এই উদ্যোগের লক্ষ্য। তবে এই বিশাল তহবিলের মাধ্যমে যখন অর্থনীতি চাঙ্গা করার এক আশাবাদী চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা চলছে, ঠিক তখনই গভর্নরের একটি মন্তব্য পুরো বিষয়টির পেছনে যেন এক ভিন্ন বার্তা দেয়। সংবাদ সম্মেলনে গভর্নর সরাসরি বলেন, দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, ঋণের ১/৩ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই। গভর্নরের এই স্বীকারোক্তি স্পষ্ট করে দেয় যে দেশের ব্যাংকিং ও শিল্প খাত দীর্ঘদিনের অনিয়ম এবং বিপুল অঙ্কের পুঁজি পাচারের কারণে ভেতর থেকে কতটা ফোকলা হয়ে পড়েছে। রাষ্ট্র যেখানে চুরির কারণে বিপুল পুঁজি সংকটে, সেখানে বড় শিল্পের জন্য ৭% সুদে, যার ৬% সরকার ভর্তুকি দেবে, এই বিপুল অর্থায়ন শেষ পর্যন্ত প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবেন নাকি আবারও খেলাপি ও সুবিধাভোগী গোষ্ঠীর পকেটেই যাবে, তা নিয়ে ধোঁয়াশা থেকে যায়। প্রশ্ন থেকে যায়, এ অর্থের যোগান আসবে কোত্থেকে? অথবা অর্থ লোপাটের যেসব ঘটনা ঘটেছে, এই নতুন বিপুল অঙ্কের প্রণোদনা কি তারই এক ধরনের ক্ষতিপূরণ? নাসিরুদ্দিন পাটোয়ারি, যার দল এনসিপি নিজেদের মধ্যপন্থী বলে দাবি করে, সংসদ নির্বাচনে পরাজয়ের পর তার রাজনীতি হয়ে পড়েছে পুরোপুরি মসজিদ কেন্দ্রিক। চলতি সপ্তাহের শুক্রবারও তিনি তার রাজনীতি টেনে নিয়ে গিয়েছিলেন মসজিদে। বরাবরের মতোই নিজের প্রখ্যাত উস্কানিমূলক বক্তব্য শুরু করেছেন। এ সময় ভয়াবহ হামলার শিকার হন তিনি। হামলার অস্ত্র ডিম। পাটোয়ারি আর তার কর্মীদের অভিযোগ, এই হামলার জন্য দায়ী ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। অবশ্য এই গণ্ডগোলের মুহূর্তে দুজন রাজনৈতিক কর্মীকে কোমর থেকে পিস্তল সদৃশ বস্তু বের করতে দেখা গেছে। নিশ্চিত করা গেছে তারা দুজনেই নাসিরুদ্দিনের কর্মী। তবে এনসিপি নয়, তাদের পদপদবি আসলে ইসলামী ছাত্র শিবিরের। এরপরেই এনসিপি অবশ্যই বিক্ষোভ করেছে, যা অত্যন্ত স্বাভাবিক। আর দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসাবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অবশ্য দাবি করছে ষড়যন্ত্র আর পরিকল্পিত সহিংসতার ফাঁদে ফেলে তাদের ক্ষমতা থেকে সরানো হয়েছে। এই সহিংসতা দমাতেই পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ করতে হয়েছিল। অবশ্য পরবর্তী সময়ে কিছু তরুণ, যারা নিজেদের অভ্যুত্থানের নিয়ামক দাবি করেন, তারা মবের মাধ্যমে বারবার প্রমাণ করেছেন এই সহিংসতার শিল্পে তারা একজন শিল্পী। তবে আসিফ মাহমুদের এই বক্তব্য সেই ধারণাকে আরও শক্তিশালী করবে কিনা, সে প্রশ্ন থাকবেই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, আসিফ মাহমুদের সহিংসতার হুমকি দেশের স্থিতিশীলতার জন্য নতুন কোনো হুমকি তৈরি করবে?
দেশের 4 জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত এবং অন্তত 30 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার 23 মে সকাল থেকে দুপুরের মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে। সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়ার খোকসায়। বেলা 11:30টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে 5 জন নিহত এবং 30 জন আহত হন। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকায় সকাল 9টায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 মোটরসাইকেল আরোহী নিহত হন। দুপুর 1টার দিকে যশোর খুলনা মহাসড়কের রূপদিয়ায় বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইক চালকসহ 3 জনের মৃত্যু হয়। এছাড়া সকাল 7টায় জয়পুরহাট শহরের শিল্পকলা এলাকায় ট্রাক চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মী প্রাণ হারান। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশুর নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষত এখনও শুকায়নি। দেশজুড়ে চলমান তীব্র ক্ষোভ ও শোকের মধ্যেই এবার চট্টগ্রামে 3.5 বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ সামনে এসেছে। শুধু একটিই নয়, গত 2 মাসে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা খুব বেশি পরিমাণ সামনে আসছে। 21 মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 3.5 বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হয়। এ ঘটনায় করা মামলায় মনির নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 16 মে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চান্দের চর গ্রামের 10 বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজা মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত 14 মে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে 4 বছরের শিশু নিখোঁজ হওয়ার একদিন পর একটি ভুট্টা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল। গত 6 মে সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্ত জাকির হোসেন মরদেহ খাটের নিচে লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে নিজেই শিশুটিকে খোঁজার নাটক করেন। এপ্রিলের শেষ সপ্তাহেও দেশে একাধিক শিশু হত্যার ঘটনা ঘটে। গত 27 এপ্রিল রাজধানীতে স্ত্রীকে মাদক কেনার টাকা না দেওয়ার জেরে নিজের সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠে শাহিন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। একই দিনে গাজীপুর, বগুড়া ও ময়মনসিংহে আরও 5 শিশুকে হত্যা করা হয়। এর আগে 1 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইরাকে। পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় প্রতিবেশী বাবু শেখ শিশুটিকে হত্যার উদ্দেশ্যে গলা কেটে মৃত ভেবে পাহাড়ের খাদে ফেলে রেখেছিল। মানবাধিকার সংগঠনগুলোর পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও যৌন সহিংসতার হার উদ্বেগজনকভাবে বেড়েছে। আজকের পরিসংখ্যান অনুযায়ী চলতি 2026 সালের জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত দেশে অন্তত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরও 46টি শিশুর ওপর। একই সময়ে ধর্ষণের পর বা ধর্ষণে ব্যর্থ হয়ে অন্তত 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। এবার শুনে নিচ্ছি বাংলালিয়ানার বাণিজ্য সংবাদ। আসন্ন কোরবানির ঈদ ঘিরে রাজধানীর খুচরা বাজারে মশলার দাম চড়া, কিন্তু পাইকারি বাজারে তা তুলনামূলক সহনীয়। পুরান ঢাকার মৌলভীবাজারের মতো পাইকারি বাজারে খুচরা দোকানের তুলনায় কেজিতে 100 থেকে 1000 টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি এলাচ 5000 থেকে 5500 টাকায় বিক্রি হলেও পাইকারিতে তা 4800 থেকে 5000 টাকা। এছাড়া খুচরায় প্রতি কেজি জিরা 750 থেকে 800 এবং লবঙ্গ 1800 টাকা হলেও পাইকারিতে জিরা 580 থেকে 650 ও লবঙ্গ 1300 টাকায় মিলছে। পেঁয়াজ 45 থেকে 50 টাকা ও আদা 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পাইকারি ব্যবসায়ীরা জানান, আমদানি শুল্ক বেশি হওয়া সত্ত্বেও ঈদের কারণে নতুন করে দাম বাড়েনি, বরং গত 15 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম মশলা বিক্রি হচ্ছে। এবার শুনে নিচ্ছি বাংলালিয়ানার ক্রীড়া সংবাদ।
এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। সাকিবকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এলপিএল এর পক্ষ থেকে সাকিবের কার্ড সংবলিত এক পোস্টে বলা হয়েছে, বিশ্ব টি-20-র অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের যখন স্থিতিশীলতা দরকার তখন ব্যাট হাতে রান এনে দেন সাকিব। ম্যাচে যখন প্রয়োজন হয় ব্রেক থ্রু তখন বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।